না আমি আগাইনি, মানে আমি আগাবো কোথায়? আমি বহুবার থানায় গেছি, থানা আমার মামলা নেয় নাই। দেখুন এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা কিন্তু 2001 সাল থেকেই আছে, এবং এই আইনের অধীনে যখন মানে যে ভিকটিম হয়েছে অনেকেই মামলা করেছেন, তবে একটা বড় অংশ কখনোই মামলা করেননি। সে কারণেই বলা হয় যে ধর্ষণের যেই মামলার ইয়েটা যদি আমরা পরিসংখ্যান দেখি, দেখা যায় যে খুব বেশি হলে 10 থেকে 15% মামলা করে, বাকি 85%ই চুপ করে থাকে, কোনো রকম আইনি প্রক্রিয়া যায় না। কেন? এক হচ্ছে বাংলাদেশের সোসাইটিতে একটা বড় ধরনের কালচার আছে, একটা বড় ধরনের প্রথা আছে যে যখনই যাই ঘটুক না কেন দোষটা নারীর। কখনো নারীর পোশাক দায়ী, কখনো নারী মাহরাম ছাড়া বাইরে গেছে কেন সেটা দায়ী, কখনো নারীর চাকরি করা দায়ী, কখনো নারী কেন ঘর থেকে এক পা বাইরে গেল সেটা দায়ী। আপনি দেখুন এই সকল দায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমাদের 8 বছরের ছোট্ট শিশুটি। তার পোশাককে আপনি দায়ী করতে পারবেন না, সে বাইরে কোথাও যায় নাই, সে তার নিজ বোনের বাড়িতে নিজ বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে। সো এই যে আমাদের সমাজের দীর্ঘদিনের প্রচলিত একটা সংস্কার, এক ধরনের প্রথা যেটা চালু আছে যে নারীরই দায়, এটা অনেক ক্ষেত্রে নারীকে বাধা দেয় মামলা করতে। বুক বুঝে থাকার কারণেই তো এই জিনিসটি হচ্ছে অনেক বছর ধরে। এটা নারী কথা বলছে না, যেমন আপনি বলছিলেন যে কয়টা ঘটনার মামলা হয়, কয়টা ঘটনা আসলে আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরতে পারি। নারী কেন মুখ বুজে থাকছে তার ওই যে কারণটা দিলাম। এক হচ্ছে সামাজিক যে স্টিগমা, যেটা দীর্ঘ সময় তাকে বয়ে বেড়াতে হবে। দুই হচ্ছে সে তার পরিবারকে পাশে পায় না, তার পরিবার বলে তুমি এখন গিয়ে এই কমপ্লেন যদি করো দোষ তো তোমার হবেই হবে, তোমার ছোট বোনেরও বিয়েটা হবে না। আমি খুব জেনে, আমি কেসগুলো করেছি তো মোস্তফা কামাল ভাই, আমি জেনে আপনাকে বলছি। মানে মেয়েটা হয়তো আসছে আমাদের কাছে, মেয়েটা হয়তো চাচ্ছে মামলাটা করতে, মা মুখ গম্ভীর করে থাকে, বাবা তো আসেই না যে তোমার জন্য আমার পরিবারের মুখে চুনকালি পড়বে। তিন হচ্ছে মেয়েটাও চিন্তা করে যে এটা আমি পরিবারকে বললে না পাবো সাপোর্ট, না সমাজ দাঁড়াবে আমার পাশে, তার চেয়ে বরং আমি এই কষ্ট আমার মধ্যে চেপে রেখে পার হয়ে যাই। সো এই বিষয়গুলো মানুষকে মানে ভিকটিমকে ডেটার করে আইনি প্রতিকার পেতে। চার হচ্ছে ফরেনসিক এভিডেন্স। অনেক সময় যেটা হয় মেয়েদের অত সচেতনতা থাকে না, বা মেয়েরা বুঝতেও পারে না কি করবে না করবে, যেটা করে তারা এই ধরনের ঘটনার পরপরই বারবার গোসল করে, এবং তাদের যেহেতু মনটা মানে ভেঙে যায়, তারা মনে করে যে হয়তো মাথায় পানি ঢাললে বা গায়ে পানি ঢাললে হয়তো কিছুটা তারা শান্ত হবে, কম্পোজড হবে, মানে বিষয়টাকে অ্যাবজর্ব করতে পারবে। এতে যেটা হয় ফরেনসিক এভিডেন্সটা ধুয়ে যায়, মামলাটা চালানো আগানো কঠিন হয়ে যায়। পাঁচ হচ্ছে মামলা যখন চলতে থাকে যেসব প্রশ্ন করা হয়, যারা আসামি পক্ষের আইনজীবী তারা যেসব প্রশ্ন বাদীকে করতে থাকে, ভীষণ রকম মানসিকভাবে শক্তিশালী না হলে ওইসব প্রশ্নের মুখোমুখি হওয়া কোনো ভদ্র মানে মেয়ে, সে যত বড় ভিকটিমই হোক, কঠিন হয়ে যায়। সো এইসব কারণে মেয়েরা কথা বলতে মানে বা সামনে এগিয়ে আসতে দ্বিধাবোধ করে। আপনি ধর্ষণ তো অনেক বড় অপরাধ, নারী নির্যাতন তো অনেক বড় ব্যাপার। আপনি আমাকে বলেন তো, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে আমরা তো শুধু নারীদেরকে দেখেছিলাম, কোথায় গেল তারা? তাদেরকে ট্রোল করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করে, তাদের সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলে 90% মেয়েকে আপনারা ঘরে ঢুকায় দিয়েছেন। সবাই তো রুমিন ফারহানা হয় না, আমি দুঃখিত আমি এভাবে বলার জন্য, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে এত বলা হয়েছে 15 বছরে যে আমার কিচ্ছু যায় আসে না। ট্রল মানে রুমিন ফারহানা এরকম একটি বিষয় আমরা অভ্যস্ত একরকম হয়ে গেছে। আই ডোন্ট নো, মানে আপনি যদি অভ্যস্ত হন ভালো, আমি নিজে অভ্যস্ত না। এটি আপনার জন্য খুব মানে বিব্রতকর অবস্থা এবং খুবই জঘন্য অবস্থা। এটা প্রতিকার আপনি হয়তো নিজে হয়তো এটা প্রতিকার বিষয়ে আগাননি। না আমি আগাইনি, মানে আমি আগাবো কোথায়? আমি বহুবার থানায় গেছি, থানা আমার মামলা নেয় নাই। ইভেন এই সরকারের আমলে আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে, আমি তার গোয়েন্দা চিফকে আমি পাঠিয়েছি যে এইরকম ঘটনা ঘটেছে, আমার মোবাইল নাম্বার ভাইরাল হয়েছে, কোনো পদক্ষেপ নেয় নাই। কোন সরকারকে আপনি আলাদা করবেন? যাহাই আওয়ামী লীগ, এই সরকার তার চেয়ে খুব ভালো, তেমন কিছু এটা ভাবার কিছু নাই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আর আমি একটা কথা আমার দেশের নারীকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, নারী হয়ে যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে,
বা তৃতীয় বিশ্বের অনুন্নত একটি দেশে জন্ম হয়েছে, যেখানে নানান কুসংস্কার, ধর্মীয় মানে মিথ্যা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা যেই সমাজকে প্রচলিত এবং সমাজকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। সো তোমার মনের শক্তি, তোমার মনের জোর তোমার কাছ থেকে আনতে হবে। আমার একটা জায়গায় আমি খুব ব্লেসড ছিলাম, আমার ভাই যেটা একটু আগে বললেন, আমি এমন একটি পরিবারে জন্মেছি যেটা ভয়াবহ রকম আত্মবিশ্বাসী এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, এবং তারা আমাকে জানে, আমি তাদেরকে জানি। আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা ভীষণ রকম বিশ্বাসের। সো তারা জানে তাদের মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না। সো কে কি বললো, কে কি করলো, তাতে আমার পরিবার আমাকে কোনোদিন কোনো ব্যাপারে বলেনি যে তুমি এগিয়ে যেও না বা তোমার কাজ বন্ধ করে দাও। আর আমি তো আসলে গ্রুমিং খুব ইম্পর্টেন্ট। আমি আমার মাকে দেখে, আমার নানিকে দেখে বড় হয়েছি। দে ওয়ার অল সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ভেরি স্ট্রং পার্সন। সো ওদেরকে দেখা কিন্তু বাংলাদেশে খুব কম মেয়ে এই সুবিধাটা পায় বা এই সুযোগটা হয়। এটা তো আমি জন্মগতভাবে প্রিভিলেজ বলে, বাট বাকি সবার জন্য আমার একটাই মেসেজ থাকবে যে রাস্তাটা কঠিন, এটা আগে তুমি তোমার মাথায় মগজে গেঁথে নাও। রাস্তা সহজ না, কেউ তোমার জন্য রাস্তা সহজও করে দিবে না। বিশ্বব্যাপী মোটা দাগে দু ধরনের পলিটিক্স আছে, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সহজ পলিটিক্স। কীরকম? আপনি ধর্মীয় উগ্রতাকে উস্কে দিলেন, মোদি ভারতে হিন্দুত্ববাদকে উস্কে দিচ্ছে, বাংলাদেশে কিছু কিছু দল ইসলামকে উস্কে দিচ্ছে। সো আপনি এটাকে উস্কে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বেশি মানুষকে কানেক্ট করতে পারবেন, আপনার সময় কম লাগবে, অনেক বেশি সংখ্যক মানুষের সঙ্গে আপনি কানেক্টেড হয়ে যাবেন। একইভাবে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করেছে আওয়ামী লীগ, সেটাও কিন্তু এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স, জাতীয়তাবাদ। আরেক সাইডে আছে ওয়েলফেয়ার, যেখানে আপনাকে শিক্ষা নিয়ে কথা বলতে হবে। শিক্ষায় আপনি কি করবেন, আপনার পরিকল্পনা কি, আপনি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করবেন, কিভাবে আপনি এমন শিক্ষা এনশিওর করবেন যাতে বিদেশ থেকে আমাদের লোক হায়ার করে না এনে আমার দেশের বেকার ছেলেরা বাংলাদেশের মাটিতে বসে তাদের চাকরিটা এনশিওর করতে পারে, কি করে বিসিএস এর উপরে ভার কমিয়ে বা চাপ কমিয়ে আপনি বেসরকারি কিন্তু কম্পিটিটিভ এবং যেখানে মেধা দক্ষতার প্রয়োজন হয় সেই জায়গায় আপনি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারবেন। এগুলো নিয়ে আলাপ আসবে স্বাস্থ্য নিয়ে। আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশে 70%। বলা হয় যে প্রতি বছর 70 লাখ মানুষ কেবলমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে চলে যায়। আমি আমার এলাকায় রেগুলার যাই, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঢোকা যায় না, এত অপরিচ্ছন্ন, একটা ওষুধ নাই, ডাক্তার নিয়মিত আসে না। সুতরাং এই জায়গাগুলোতে আপনি কাজ করবেন, দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবেন, সামাজিক সুরক্ষা খাতে আপনি ব্যয় বাড়াবেন, জিডিপির পার্সেন্টেজ বাড়াবেন। আপনি যখন এই পলিটিক্সটা করবেন, আপনি দেখবেন আপনি খুব বেশি মানুষকে কিন্তু একবারে কানেক্ট করতে পারবেন না। যত দ্রুত আপনি এই ধর্ম গেল ইসলাম গেল বা হিন্দু গেল বলে রব তুলে মানুষকে কানেক্ট করতে পারেন, তত দ্রুত আপনি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা নিয়ে রাজনীতি করে কানেক্ট করতে পারবেন না। সো মানুষ যেটা করে ইজি পথে যায়, আইডেন্টিটির দিকে যায়। এই ওয়েলফেয়ার পলিটিক্সটা বেশি মানুষ করতে চায় না।